বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে 20শে এপ্রিল 2026। আমাদের বাংলাদেশ বার কাউন্সিল প্রিলিমিনারি ব্যাচের সুনির্দিষ্ট প্রতিকার আইনের আজকে হচ্ছে দ্বিতীয় ক্লাস, এবং আজকে আমরা আলোচনা করব সুনির্দিষ্ট প্রতিকার আইনের 3 এবং 4 ধারা। যদিও গতদিন আমরা সুনির্দিষ্ট প্রতিকার আইনের 7 ধারা পর্যন্ত পড়ে ফেলেছি, তথাপি এই 3 এবং 4 ধারায় যে বিষয়গুলো আছে এটা আমাদের একটু একবার চোখ বোলানো দরকার। তো গতদিন এমনি আপনাদের বইতে লিখে দিয়েছিলাম যে 3 ধারায় আলোচনা করা হয়েছে ইন্টারপ্রিটেশন ক্লজ, মানে প্রতিটা আইনে একটা সংজ্ঞার ধারা থাকে। সুনির্দিষ্ট প্রতিকার আইনে সকল সংজ্ঞা প্রদান করা হয়েছে সুনির্দিষ্ট প্রতিকার আইনের কত ধারায়? 3 ধারায়। তো দেখেন, ধারা 3 ব্যাখ্যামূলক ধারা বা ইন্টারপ্রিটেশন ক্লজ। এই ধারায় আইনে ব্যবহৃত কিছু গুরুত্বপূর্ণ আইনি শব্দের সংজ্ঞাও আওতা নির্ধারণ করা হয়েছে। প্রথমে যে সংজ্ঞাটা দেওয়া হয়েছে সেটা দেখেন, বাধ্যবাধকতা বা দায়। ইংরেজিতে কি বলে? অব্লিগেশন। বাধ্যবাধকতা অথবা কি দায়। আইন দ্বারা বলবৎযোগ্য, এনফোর্সেবল বাই ল, যে কোনো দায়িত্বই হলো বাধ্যবাধকতা। আইন দ্বারা বলবৎযোগ্য যে কোনো দায়ী হচ্ছে বাধ্যবাধকতা। মানে আপনারা খানলো একাডেমিতে ভর্তি হয়েছেন ফি দিয়ে, তাহলে আমি আপনাদের সেবা দিতে বাধ্যবাধকতার একটা তৈরি হয়েছে। যখন আপনি অ্যাডমিশন ফি দিয়ে ভর্তি হইলেন, তাহলে এই জায়গার অব্লিগেশন কার তৈরি হয়েছে? আমার। আপনারা ফির বিনিময়ে ভর্তি হয়েছেন, আমাকে কি নিতে হবে? ক্লাস নিতে হবে। তাহলে এই যে আইন দ্বারা বলবৎযোগ্য, এনফোর্সেবল বাই ল, যে কোনো দায়িত্ব হলো বাধ্যকতা। আপনি কারো কাছ থেকে পণ্য কেনার জন্য আইনি চুক্তি করেছেন এবং অগ্রিম টাকা নিয়েছেন, দেখছেন এখানে। এখন পণ্যটি আপনাকে বুঝিয়ে দেওয়া ওই বিক্রেতার একটি আইনি বাধ্যবাধকতা। যেরকম আমি বললাম যে ক্লাস করানো, এটা আমার একটা আইনগত বাধ্যবাধকতা। বুঝতে পারছেন? আচ্ছা, এরপরে আমরা চলে আসি ট্রাস্ট বা জিম্মা। ট্রাস্ট বা জিম্মা সবাই পেয়েছেন এটা? ট্রাস্ট বা জিম্মা এবং ট্রাস্টি। ট্রাস্ট বা জিম্মা আসলে কাকে বলে দেখেন। ট্রাস্ট বলতে আন্ডারলাইন করবেন, প্রকাশ্য, পরোক্ষ, ইমপ্লাইড। প্রকাশ্যের ইংরেজি কি? এক্সপ্রেস। পরোক্ষের ইংরেজি কি? ইমপ্লাইড। গঠনমূলক, কনস্ট্রাকটিভ। যে কোনো ধরনের বিশ্বস্ততামূলক বা আস্থামূলক মালিকানাকে, এই বিশ্বস্ততামূলক বা আস্থামূলক মালিকানা, এটা ইংরেজিতে বলে ফিডুশিয়ারি ওনারশিপ। ওনারশিপ মানে হলো মালিকানা, আর ফিডুশিয়ারি মানে কি? বিশ্বস্ততা বা আস্থামূলক বোঝায়। আর যিনি এই আস্থামূলক চরিত্র ধারণ করেন বা দায়িত্ব পালন করেন, তিনি হলেন কি? ট্রাস্টি। এখানে ট্রাস্ট বলতে বোঝাচ্ছে জিম্মাদার। আমি একজনকে একটা দায়িত্ব দিছি, নিচে উদাহরণ আছে যে আমি আমার সকল সহায় সম্পত্তি দিন শেষে দেখাশোনার দায়িত্ব দিছি এবং বলছি যে আমার সম্পত্তি থেকে যত আয় হবে এই আয়ের 50% আমার উত্তরাধিকারীরা পাবে আর 50% দাতব্য উদ্দেশ্যে ব্যয় হবে। তাহলে এখানে এই যে আমি যেটা গঠন করছি এটার বলে ট্রাস্ট। বুঝছেন? আর জায়গায় ট্রাস্টি হলো কে? দিনেশ। বুঝতে পারছেন? তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে ট্রাস্ট বলতে কোন ধরনের ট্রাস্ট বুঝাইছে, প্রকাশ্য, পরোক্ষ, অথবা কি গঠনমূলক, উপরের কি বলেন? সবগুলো। উপরের সবগুলো। এখন এখানে কতগুলো উদাহরণ আছে, এই উদাহরণগুলো মনোযোগ দিয়ে লক্ষ্য করেন। দেখেন যে শর্ত সাপেক্ষে উইল বা দান। যে তার জমি এ কে এই শর্তে দিয়ে গেল যে এ সেখান থেকে বি কে আজীবন বছরে 1000 টাকা দিবে। আবার পড়ি, দেখেন জেড ধরেন আমরা ধরি জামিল তার জমি আরিফকে এই শর্তে দিয়ে গেল যে এ সেখান থেকে বদরুলকে আজীবন 1000 টাকা দিবে বছরে। আমি ধরেন জামিল এই জায়গায় তার জমি দিছে কারে? উইল করে দিছে আরিফকে, এবং শর্ত হলো যে আরিফ তুমি যতদিন বেঁচে থাকবা ততদিন বছরে 1000 করে টাকা দিবা কারে? বদরুল। বুঝতে পারছেন? তাহলে এখানে দেখেন আরিফ এটি মেনে নিলে ওই টাকার পরিমাণের উপর আরিফ হলো বদরুলের জন্য একজন কি? ট্রাস্টি। আরিফ যদি এটা মেনে নেয়, আরিফ যদি জামিলের শর্ত মেনে নেয়, তাহলে এই জায়গা বদরুলের জন্য আরিফ হলো একজন ট্রাস্টি। বুঝতে পারছেন? আর এই যে ব্যাপারটা, এটার বলতেছে কি? ট্রাস্ট। আর ট্রাস্টের যিনি দায়িত্বপ্রাপ্ত থাকেন তাকে কি বলা হয়? ট্রাস্টি। আশা করি বুঝতে পারছেন। তারপরে আরেকটা উদাহরণ দেখেন, পেশাগত প্রভাব খাটানো। এ যদি বি এর আইনজীবী, চিকিৎসক বা ধর্মীয় উপদেষ্টা হন, মানে বি একজন ব্যক্তি, তার হয় আইনজীবী নাহলে চিকিৎসক অথবা ধর্মীয় উপদেষ্টা হলো কে? এ।
এবং সেই পদের প্রভাব খাটিয়ে তিনি বি এর কোনো আর্থিক সুবিধা নিজে ভোগ করেন। এখন আমি যেহেতু বি এর আইনজীবী, সো বি এর একটা আর্থিক সুবিধা আমি নিজে ভোগ করছি, তবে সেই সুবিধার ক্ষেত্রে এ আইনগতভাবে বি এর ট্রাস্টি হিসেবে গণ্য হবে। সহজ কথা, আপনি যার জন্য দায়িত্বপ্রাপ্ত হয়েছেন তার ক্ষেত্রে আপনি একজন কি ট্রাস্টি। আমার আইনজীবী, আমার ক্ষেত্রে একজন ট্রাস্টি, এটা। তারপরে ব্যাংকারের গোপনীয়তা ভঙ্গ, উদাহরণ আর কি। ব্যাংকারের গোপনীয়তা ভঙ্গ মানে হলো, আমরা যে ব্যাংকে টাকা পয়সা রাখি ভাই, ব্যাংকে টাকা পয়সা রাখি কিসের জন্য? যাতে সুরক্ষা থাকে, নাকি সুরক্ষিত থাকে, যাতে আমার টাকা পয়সা চুরি টুরি না হয়। এখন ব্যাংকার তাইলে আমার ক্ষেত্রে কি ট্রাস্টি। ব্যাংকার যদি আমার এই টাকা পয়সা, এই যে বিভিন্ন শুনেন না যে ব্যাংকে টাকা রাখছে আর টাকা পাচ্ছে না, তাহলে ওই ট্রাস্টি তার দায়িত্ব কি করছে? অবহেলা করছে। তাহলে আমরা যে ব্যাংকে টাকা রাখি, ব্যাংকার, প্রতিজন ব্যাংকার একজন ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করে থাকে। এই যে দেখেন, একজন ব্যাংকার যদি গ্রাহকের অ্যাকাউন্টের গোপন তথ্য ব্যবহার করে নিজের কোনো ব্যক্তিগত সুবিধা বা মুনাফা অর্জন করেন, দেখছেন, গোপন তথ্য ব্যবহার করে নিজের কি করছে, কোনো ব্যক্তিগত সুবিধা বা মুনাফা অর্জন করেন, তবে ওই মুনাফার ক্ষেত্রে ব্যাংকার গ্রাহকের ট্রাস্টি হবেন, এবং অর্থাৎ ওই মুনাফার প্রকৃত হকদার গ্রাহক। তার মানে আপনি আপনার একটা হেলমেট ফটোকপি দোকানের কোর্টে গেছেন, হেলমেটটা ওই আমাদের যে বারের যে ক্যান্টিন ধরেন কাশেমের হোটেলে রাখছেন, তাহলে এই জায়গা কাশেম কি বলেন তো? ট্রাস্টি। কাশেম সাহেব হলো ট্রাস্টি। এরকম ব্যাংকার ট্রাস্টি, আইনজীবীও এক প্রকার কি ট্রাস্টি। আশা করি বুঝতে পারছেন। ঘ চ ছ জ এগুলো আর পড়লাম না, ট্রাস্টি ব্যাপারটা বুঝতে পারছেন। মানে যখন কোনো এই জায়গা যে ধরনের প্রশ্ন আসতে পারে সেটা হলো যে ট্রাস্ট বলতে কোন ধরনের ট্রাস্ট বলছে, প্রত্যক্ষ, পরোক্ষ, গঠনমূলক, বুঝছেন, উপরের সবগুলা। আর এরকম একটা উদাহরণ দিয়ে আসতে পারে যে এই উদাহরণের ক্ষেত্রে অমুককে, বা এই উদাহরণের ক্ষেত্রে তমুক কে, বুঝতে পারছেন। তাহলে যিনি কোনো কিছুর জন্য দায়বদ্ধ তিনিও কি ট্রাস্টি, বুঝতে পারছেন। আর যে কারণের উপর ভিত্তি করে আমার দায়ের সৃষ্টি হয় সেটার বলে অব্লিগেশন। তাহলে আমরা বলতে পারি ট্রাস্টির জায়গা কি থাকে, অব্লিগেশন থাকে, কারণ সে তো দায়িত্ব নিছে একটা। সো এখানে অব্লিগেশনের সংজ্ঞা দিছে প্রথম, পরে সংজ্ঞা দিছে ট্রাস্টি এবং ট্রাস্ট। এখন চলে আসেন বন্দোবস্ত বা সেটেলমেন্ট। বন্দোবস্ত বা সেটেলমেন্ট, উইল বা ওসিয়াতনামা। তার আগে আমি একটা কথা বলি, আপনারা এটা এখন থেকে জেনে রাখবেন, সেটা হলো যে উইল আর দান এই দুইটা বিষয় আসলে কি। উইল হলো যখন কোনো ব্যক্তি তার সহায় সম্পত্তি কাউকে দিয়ে যায়, দান মানে তাকে দিয়ে যায়, তখন ওই উইলটা কার্যকর হয় ওই ব্যক্তি মরার পরে। ফেরদৌস যদি তার সহায় সম্পত্তি শাকিলকে দেয়, তাহলে শাকিল এই সম্পত্তিটা পাবে ফেরদৌস মারা যাওয়ার পরে। এবং উইল সাধারণত 1/3 এর বেশি করা যায় না, 1/3, মানে টোটাল সম্পত্তির কত, 1/3। তাহলে উইলের আর এক নাম হলো ওসিয়ত। উইল হচ্ছে ইংরেজি শব্দ, আরবিতে বলে ওসিয়ত। আর দান হলো হেবা, নাম শুনছেন সবাই, দান কি হেবা, এর ইংরেজিতে বলে গিফট। দান একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির করতে পারে, দানের ক্ষেত্রে মারা যাওয়ার কোনো ব্যাপার সেপার নাই। আর দান ইচ্ছা করলে কোনো ব্যক্তির সকল সম্পত্তিও কি করা যায়, দান করা যায়। তো যাই হোক, এখানে আমি একটু উইল আর দান বুঝাইলাম আর কি। তো এখানে যে সংজ্ঞাটা আসছে দেখেন, বন্দোবস্ত বা সেটেলমেন্ট। উইল বা ওসিয়তনামা যা সাকসেশন এক দ্বারা পরিচালিত ছাড়া অন্য যে কোনো আইন দলিল যার মাধ্যমে স্থাবর বা অস্থাবর সম্পত্তির, আন্ডারলাইন করেন, কি স্থাবর বা অস্থাবর সম্পত্তির উপর একের পর এক ধারাবাহিক অধিকার বা স্বার্থ হস্তান্তর করা হয় বা করার চুক্তি হয়। সো এখানে যেটা মনে রাখবেন যে সেটেলমেন্টের সংজ্ঞা দিছে, তাহলে উইল কোনো সেটেলমেন্ট না। এ জায়গা বলছে দেখছেন, উইল বা ওসিয়তনামা কি ছাড়া, উইল বা ওসিয়তনামা ছাড়া। তাহলে এই যে বন্দোবস্ত, উইল বা ওসিয়তনামা ছাড়া আপনি যদি কাউরে স্থাবর বা অস্থাবর সম্পত্তি অধিকার বা স্বার্থ হস্তান্তর করেন, তখন সেটার বলে কি বন্দোবস্ত, সেটেলমেন্ট। তাহলে আমরা বলতে পারি যে দান এক প্রকারের সেটেলমেন্ট, বিক্রয় এক প্রকারের সেটেলমেন্ট, কিন্তু উইল কিন্তু সেটেলমেন্ট না। সো যদি পরীক্ষায় আসে যে নিম্নের কোনটি বন্দোবস্ত বা সেটেলমেন্ট না, কোনটা? উইল।
বুঝছেন? এবং যদি বলে যে সুনির্দিষ্ট প্রতিকার আইন অনুসারে কোন কোন ধরনের সম্পত্তি সেটেলমেন্ট করা যায়, বন্দোবস্ত করা যায়, স্থাবর অস্থাবর উভয়। আবারও বলে রাখি, আমাদের যে সুনির্দিষ্ট প্রতিকার আইন, এটা স্থাবর এবং অস্থাবর উভয় সম্পত্তির ক্ষেত্রেই প্রযোজ্য। বুঝতে পারছেন? আচ্ছা, আমরা প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। আমরা একটু চলে আসি চুক্তি আইনের প্রয়োগ। এই আইনে এমন কোন শব্দ ব্যবহার করা হলে যার ব্যাখ্যা এখানে দেওয়া নেই, কিন্তু চুক্তি আইন 1872-এতে তার সংজ্ঞা দেওয়া আছে, তবে সেই ক্ষেত্রে চুক্তি আইনের সংজ্ঞাই প্রযোজ্য। এই কথার অর্থ কি? ধরেন সুনির্দিষ্ট প্রতিকার আইনে একটা শব্দ ব্যবহার করছে, এখন ওই শব্দের কোনো সংজ্ঞা সুনির্দিষ্ট প্রতিকার আইনে দেওয়া নাই। তাহলে ওই শব্দের সংজ্ঞা যদি চুক্তি আইনে দেওয়া থাকে, তাহলে চুক্তি আইনে যে সংজ্ঞা দিছে সেই ব্যাখ্যাই এখানে প্রযোজ্য হবে। বুঝেন নাই বোধহয়? সুনির্দিষ্ট প্রতিকার আইনে অনেক শব্দ ব্যবহৃত হয়েছে না? এখন ধরেন আমরা সুনির্দিষ্ট প্রতিকার আইনে এই জায়গায় কন্ট্রাক্টের কোনো সংজ্ঞা দেয় নাই, কন্ট্রাক্টের সংজ্ঞা পড়ছি, চুক্তির কোনো সংজ্ঞা আছে নাই, তাহলে চুক্তির সংজ্ঞা আছে কোথায়? চুক্তি আইনে। তাহলে সুনির্দিষ্ট প্রতিকার আইনে যেহেতু আলাদা করে সংজ্ঞা দেওয়া নাই, তাহলে চুক্তি আইনে যে সংজ্ঞা আছে সেই ব্যাখ্যাই এখানে বোঝাবে, সেই অর্থই এখানে বোঝাবে। বুঝেন কিনা? যদি কোনো শব্দের ব্যাখ্যা সুনির্দিষ্ট প্রতিকার আইনে না থাকে, তাহলে ওই শব্দের ব্যাখ্যা যদি চুক্তি আইনে থাকে, তাহলে চুক্তি আইনের ব্যাখ্যাই অর্থই এখানে নেওয়া হবে বা বিবেচনা করা হবে। এ হলো কথা। 4 ধারাটা আসি, দেখেন 4 ধারায় বলছে সংরক্ষণ বা ব্যতিক্রম। ধারা ইংরেজিতে কি বলে? সেভিংস। গতদিন আপনাদের ওই জায়গায় বলছিলাম সেভিংস বা সংরক্ষণ, কেউ কিন্তু বলেন নাই যে স্যার সংরক্ষণ কি। তো সংরক্ষণের আরেকটা বাংলা প্রতিশব্দ কি? ব্যতিক্রম। ব্যতিক্রম দ্বারা মানে কি কি ব্যতিক্রম আছে? আর ব্যতিক্রমের তাহলে ইংরেজি প্রতিশব্দ কি? সেভিংস। সেভিংস মানে যে সঞ্চয় করছেন সেই সঞ্চয় না, এ জায়গা হচ্ছে ব্যতিক্রম। তো দেখেন এই ধারায় বলা হয়েছে এই আইনের অধীনে কোন কোন অধিকারগুলো সংরক্ষিত থাকবে এবং এই আইন কোথায় হস্তক্ষেপ করবে না। এই ধারায় বলছে যে সুনির্দিষ্ট প্রতিকার আইন কোন কোন আইনের ক্ষেত্রে হস্তক্ষেপ করবে না। প্রথমে দেখেন, চুক্তি নয় এমন সম্মতির ক্ষেত্রে, এগ্রিমেন্ট দ্যাট আর নট কন্ট্রাক্টস, এটার অর্থ কি আমি আগে ব্যাখ্যা দিই, শুনেন। চুক্তি না এরকম কোন ক্ষেত্রে সুনির্দিষ্ট প্রতিকার আইন প্রযোজ্য হবে না। এখন তাহলে আমার জানা দরকার চুক্তি কি। দুইজন একটা কাজ করতে যদি সম্মত হয়, এটা হলো এগ্রিমেন্ট। আর এই এগ্রিমেন্টটা যদি আইন দ্বারা বলবৎযোগ্য হয়, তখন এটা হয়ে যায় চুক্তি বা কন্ট্রাক্ট। ধরেন একজন গাঁজা বিক্রি করতে চাইছে আর একজন কিনতে চাইছে, এটা তাদের সম্মতি হয়েছে, কিন্তু এটা চুক্তি না। কেন চুক্তি না? কারণ এটা আইন দ্বারা বলবৎ করা যায় না। ভবিষ্যতে বলতে পারবে না যে আমি দুর্লভ প্রকৃতির গাঁজা কিনতে চাইছি, আমার বেচতেছে না, আমি প্রতিকার চাই, এটা আইন দ্বারা বলবৎযোগ্য না। সো এই ক্ষেত্রে সুনির্দিষ্ট প্রতিকার আইন কি প্রযোজ্য হবে না। কিন্তু যদি এরকম হয় যে একজন ব্যক্তি জমি বিক্রি করতে চাইছে আর একজন জমি কিনতে চাইছে, এটা প্রথমত সম্মতি, পরবর্তীতে চুক্তি, সো এই ক্ষেত্রে সুনির্দিষ্ট প্রতিকার আইন প্রযোজ্য হবে। এই যে দেখেন, যেসব সম্মতি বা এগ্রিমেন্ট আইনত কোনো বৈধ চুক্তি নয়, সেগুলোর ক্ষেত্রে এই আইনের অধীন কোনো প্রতিকার দেওয়া পাওয়া যাবে না। সো আমি জেনে রাখলাম যে সুনির্দিষ্ট প্রতিকার আইনে যেটা চুক্তি না, সেটার ক্ষেত্রে আমি সুনির্দিষ্ট প্রতিকার আইনে কোনো প্রতিকার পাবো না। এই যে উদাহরণ দেখেন, আপনি কোনো বন্ধুকে পারিবারিক দাওয়াতে আসার প্রস্তাব দিলেন এবং সে রাজি হলো, এটি একটি সামাজিক সম্মতি, আইনি চুক্তি নয়। বন্ধু দাওয়াতে না এলে আপনি এই আইনের অধীনে তাকে বাধ্য করতে পারবেন না। দাওয়াতে কেন আসে নাই, মামলা করে দিলেন যে কেন আসলো না, এই জায়গায় এটা সম্মতি, বাট এটা কি না? চুক্তি না। কারণ চুক্তির কতগুলো উপাদান থাকে, আপনার চুক্তি আইনে ভালোভাবে পড়ে আসছেন, রেগুলার ক্লাস করাইছে তো এলএলবি-তে, তো বুঝার কথা। তো যেখানে উপাদান আছে যে আপনার অফার, অ্যাকসেপ্টেন্স, ক্যাপাসিটি অফ দ্য পার্টিস, ফ্রি কনসেন্ট, কনসিডারেশন, মানে আপনার এক পক্ষ থাকতে হবে, প্রথমে থাকতে হবে বলে প্রস্তাব, তারপরে গ্রহণ, প্রতিদান থাকতে হবে, পক্ষ মানে সামর্থ্য, যোগ্যতা থাকতে হবে, তারপরে বিনিময় থাকতে হবে। সো একজন আর একজনের বাসায় দাওয়াত দিল, সে আসতে চাইছে, এটা কিন্তু সম্মতি হচ্ছে, কিন্তু এটা চুক্তি না। সো এই ক্ষেত্রে সুনির্দিষ্ট প্রতিকার আইন প্রযোজ্য হবে না। সহজ কথা যদি বলি যে সুনির্দিষ্ট প্রতিকার আইন শুধু চুক্তির ক্ষেত্রেই প্রযোজ্য হবে, সম্মতির ক্ষেত্রে প্রযোজ্য হবে না। বুঝতে পেরেছেন? এরপরে দেখেন যে চুক্তির অধীন অন্যান্য প্রতিকার সংরক্ষিত থাকা।
সুনির্দিষ্ট কার্য সম্পাদন অর্থাৎ চুক্তিতে যা বলা আছে হুবহু তাই করতে বাধ্য করা ছাড়াও চুক্তির অধীনে কোনো ব্যক্তির অন্য কোনো প্রতিকার চাওয়ার অধিকার থাকতে পারে। এই আইন সেই অধিকার কেড়ে নেবে না। অর্থাৎ চুক্তিতে ছিল যে লালন জমি বিক্রি করবে, ফেরদৌস কিনবে, কিন্তু চুক্তিতে বলা নাই যে জমি বিক্রি যদি না করতে পারে তাহলে লালনের কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করা যাবে। সো চুক্তিতে না বলা থাকলেও তার কাছ থেকে কি করা যাবে? ক্ষতিপূরণ আদায় করা যাবে। এমন না যে চুক্তিতে যা আছে হুবহু সেই নিয়েই মামলা হবে, অন্যান্য প্রতিকার চেয়েও মামলা করা যাবে। কেউ আপনার সাথে জমি বিক্রির চুক্তি ভঙ্গ করলো, আপনি চাইলে তাকে জমি বিক্রি করতে বাধ্য করার মামলা না করে শুধু চুক্তি ভঙ্গের কারণে আপনার যে আর্থিক ক্ষতি হয়েছে তার জন্য ক্ষতিপূরণ চাইতে পারেন। এই অধিকার আপনার কি থাকবে? সংরক্ষিত থাকবে। বুঝতে পারছেন? তার মানে যদি চুক্তিতে যা আছে সেটা ছাড়াও অন্য বিষয় চেয়ে মামলা করা যাবে। যেটা ইম্পর্টেন্ট সবচেয়ে বেশি, এতক্ষণ যা পড়ছি একবার রিডিং করলেই হবে, খুব সহজ ভাষায় লেখা, সহজ ভাষায় বললাম। সব শেষেরটা দেখেন, রেজিস্ট্রেশন আইনের উপর প্রভাব, রেজিস্ট্রেশন আইনের উপরে প্রভাব। এটার সহজ কথা হলো যে সুনির্দিষ্ট প্রতিকার আইনে যাই থাকুক না কেন, রেজিস্ট্রেশন আইনে যা থাকবে সেটা প্রাধান্য পাবে। কারণ সুনির্দিষ্ট প্রতিকার আইনে বলছে যে অমুক দলিল নিবন্ধন করার দরকার নাই, কিন্তু রেজিস্ট্রেশন আইনে আছে অমুক দলিল নিবন্ধন করা বাধ্যতামূলক, তাহলে প্রাধান্য পাবে কোনটা? রেজিস্ট্রেশন আইন। এই যে দেখেন, এই আইনের কোন বিধান রেজিস্ট্রেশন আইন 1908-এর দলিলালি নিবন্ধন সংক্রান্ত কার্যক্রম বা বিধানকে বাতিল বা প্রভাবিত করবে না। তাহলে সহজভাবে বলতে পারি যে সুনির্দিষ্ট প্রতিকার আইন কি রেজিস্ট্রেশন আইনের উপর প্রাধান্য পাবে? না, বরং রেজিস্ট্রেশন আইন প্রাধান্য পাবে কার উপরে? সুনির্দিষ্ট প্রতিকার আইনের উপরে। অর্থাৎ যে দলিল রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক তার রেজিস্ট্রেশন আইনের নিয়ম মেনেই করতে হবে। যে দলিল রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক তার রেজিস্ট্রেশন করতে হবে কি মিলে? রেজিস্ট্রেশন। ধরেন একটা কথা বলা আছে যে আমরা সামনে গিয়ে পড়বো, এটা মনে রেখেন, সামনে আমি রেফারেন্স দিব, যে ওই জায়গায় বলা আছে যে দলিল নিবন্ধনের দরকার নাই, কিন্তু রেজিস্ট্রেশন আইনে যদি থাকে নিবন্ধন করার দরকার আছে, তাইলে অবশ্যই নিবন্ধন করতে হবে। সহজ কথা বলা যায় যে রেজিস্ট্রেশন আইন সুনির্দিষ্ট প্রতিকার আইনের উপর প্রাধান্য পাবে। তাহলে আমরা এখান থেকে কি কি শিখলাম দেখেন। আমরা প্রথমে শিখছি ইন্টারপ্রিটেশন ক্লজে অব্লিগেশন, দায়। ট্রাস্টি কি শিখছি না? তারপরে আমরা জায়গা শিখছি যে বন্দোবস্ত কি, উইল কোন বন্দোবস্ত না। তারপরে শিখলাম সেভিংস, সংরক্ষণ। ব্যতিক্রম আর কি, যে চুক্তি না হইলে সুনির্দিষ্ট প্রতিকার আইনে কোনো প্রতিকার পাওয়া যাবে না, আবার চুক্তিতে হুবহু যা আছে সেটা ছাড়া অন্য প্রতিকারও চাওয়া যাবে। আর সর্বশেষে যেটা জানলাম যে সুনির্দিষ্ট প্রতিকার আইনের উপরে রেজিস্ট্রেশন আইন প্রাধান্য পাবে। এই হলো সারমর্ম। তো যারা নতুন পেজ পান নাই, নতুন পেজ নেন, এতক্ষণ যেটা পড়াইছি। নিরোধমূলক প্রতিকার বা প্রতিরোধমূলক প্রতিকার, প্রিভেন্টিভ রিলিফ, এই কথাটার অর্থ কি আসলে? প্রিভেন্টিভ রিলিফ হলো এমন ধরনের প্রতিকার যে ঘটনা এখনো ঘটে নাই কিন্তু যাতে না ঘটে এই মর্মে যে প্রতিকার আদালত মঞ্জুর করে সেটাকে বলে প্রিভেন্টিভ রিলিফ। আপনাকে একজন বেদখলের হুমকি দিয়েছে, এই মুহূর্তে বেদখল এখনো হন নাই, বাট বেদখল যাতে না হন আপনি আদালতের কাছে যে প্রতিকার প্রার্থনা করেন সেটাকেই কি বলে? প্রিভেন্টিভ রিলিফ। সো প্রিভেন্টিভ রিলিফ অ্যাকচুয়ালি যদি বলেন স্যার প্রিভেন্টিভ রিলিফ কিসের মাধ্যমে মঞ্জুর করে? নিষেধাজ্ঞার মাধ্যমে মঞ্জুর করে। সো এখানে আমার কথা শুনেন আগে, প্রিভেন্টিভ রিলিফ রিলেটেড সুনির্দিষ্ট প্রতিকার আইনে 3টা ধারা আছে। প্রিভেন্টিভ রিলিফের সংজ্ঞা দিছে 6 ধারায়। 6 ধারায় বলছে কি যে 5-এর গতে যে প্রতিকার দেয় সেটাই প্রিভেন্টিভ রিলিফ। এখন তাহলে যদি পরীক্ষার প্রশ্ন আসে যে প্রিভেন্টিভ রিলিফের সংজ্ঞা কত ধারায়? 6 ধারায়। এখন 6 ধারায় বলছে যে 5-এর গতে যে রিলিফ দেয়, 5-এর গতে কি আছে? যা না করার ব্যাপারে কোনো পক্ষের বাধ্যবাধকতা রয়েছে তাকে সেই কাজ করা হতে বিরত রাখার মাধ্যমে। যা কি না করার ব্যাপারে। তাহলে যদি বলে যে প্রিভেন্টিভ রিলিফের সংজ্ঞা কত ধারায়? 6 ধারায়। এবং পরবর্তীতে যে প্রিভেন্টিভ রিলিফের সংজ্ঞা 6 ধারায় কি বলছে? 5-এর গতে যা বলছে সেই কথা। 5-এর গতে কি বলছে? যা না করার ব্যাপারে কোনো কিছুর বাধ্যবাধকতা রয়েছে তাকে প্রিভেন্টিভ রিলিফ বলে, নাকি? এখন যা না করার ব্যাপারে কোনো পক্ষের বাধ্যবাধকতা রয়েছে তাকে সেই কাজ করা থেকে বিরত রাখার মাধ্যমে যে আদেশ দেয় সেটাকে বলে প্রিভেন্টিভ রিলিফ। এখন 52 ধারায় বলছে, 52 সেকশন 52, সেখানে বলছে যে প্রিভেন্টিভ রিলিফ মঞ্জুর করা হয় নিষেধাজ্ঞার মাধ্যমে। কি কি নিষেধাজ্ঞা? স্থায়ী অথবা অস্থায়ী। কি বলেন? স্থায়ী অথবা অস্থায়ী। তাহলে যদি বলে যে
প্রিভেন্টিভ রিলিফ মঞ্জুর করা হয় কিসের মাধ্যমে? নিষেধাজ্ঞার মাধ্যমে। কত ধারায় বলছে? 52 ধারা। কি কি নিষেধাজ্ঞা? স্থায়ী অবস্থায়। একটু পড়ি দেখেন। সুনির্দিষ্ট প্রতিকার আইনের 6 ধারায় প্রতিরোধমূলক প্রতিকার বা প্রিভেন্টিভ রিলিফকে সংজ্ঞায়িত করা হয়েছে। এখন এই প্রতিরোধমূলক প্রতিকার অনেকগুলো বাংলা প্রতিশব্দ আছে। প্রতিরোধমূলক প্রতিকার, নিবারণমূলক প্রতিকার, নিরোধমূলক প্রতিকার, ঋণাত্মক প্রতিকার, সব কি একই। আর ইংরেজিতে বলে একটা, প্রিভেন্টিভ রিলিফ। 5 ধারার গ অনুচ্ছেদের অধীন যে সুনির্দিষ্ট প্রতিকার মঞ্জুর করা হয় তা হলো নিরোধমূলক বা প্রতিরোধমূলক প্রতিকার। এই যে 5-এর গতে যে প্রতিকার মঞ্জুর করে সেটারা বলে নিরোধমূলক বা সুনির্দিষ্ট, নিরোধমূলক বা প্রতিরোধমূলক প্রতিকার। সুতরাং নিরোধমূলক প্রতিকার অর্থ হলো এক প্রকারের সুনির্দিষ্ট প্রতিকার যা মঞ্জুর করা হয় কোনো ব্যক্তিকে এমন কোনো কাজ করা হতে বিরত থাকার আদেশ দিয়ে, আন্ডারলাইন করবেন, যা না করার ব্যাপারে তার কি আছে? বাধ্যবাধকতা আছে। সুতরাং নিরোধমূলক বা প্রতিরোধমূলক প্রতিকারও এক প্রকারের সুনির্দিষ্ট প্রতিকার। এখন আমরা যদি দেখি যে যেভাবে নিরোধমূলক প্রতিকার মঞ্জুর করা হয়, ধারা কত? 52। দেখেন, সুনির্দিষ্ট প্রতিকার আইনের 52 ধারায় বলা হয়েছে, আন্ডারলাইন করবেন, স্থায়ী বা অস্থায়ী নিষেধাজ্ঞার দ্বারা। কি কি? স্থায়ী বা অস্থায়ী নিষেধাজ্ঞার দ্বারা আদালতের বিবেচনায় নিরোধমূলক প্রতিকার মঞ্জুর করা হয়। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসবে যে নিরোধমূলক প্রতিকার মঞ্জুর করা হয় কি কি নিষেধাজ্ঞার মাধ্যমে? স্থায়ী বা অস্থায়ী নিষেধাজ্ঞা। নিরোধমূলক প্রতিকার মঞ্জুর করা কি আদালতের জন্য বাধ্যতামূলক? না, আদালতের জন্য কি? বিবেচনামূলক। ইংরেজি লাইনটা বিবিআই, প্রিভেন্টিভ রিলিফ ইজ গ্রান্টেড at the discretion of the court by injunction, temporary or perpetual। এখান থেকে প্রশ্ন আসতে পারে, কোর্ট বাই ড্যাশ ডট ডট দিয়ে দিল, কি হবে? ইনজাংশন। বা দিয়ে দিল ড্যাশ অর ড্যাশ, টেম্পোরারি আর কি পারপিচুয়াল। অথবা এভাবে দিয়ে দিল, পুরো লাইনটা তুলে দিল, বললো যে এই কথাটি কত ধারায় আছে? কত ধারায় আছে? 52 ধারায়। আদালত নিরোধমূলক বা প্রতিরোধমূলক প্রতিকার মঞ্জুর করে নিষেধাজ্ঞার মাধ্যমে, সাধারণত অস্থায়ী নিষেধাজ্ঞা বা স্থায়ী নিষেধাজ্ঞার মাধ্যমে। সুতরাং নিষেধাজ্ঞা হলো নিরোধমূলক বা প্রতিরোধমূলক প্রতিকারের কি বলেন? উদাহরণ। তো যারা একেবারে নতুন, তারা, আপনারা পিছিয়ে নেই ভাই, তারা আমরা এই যে রেগুলার পড়া শেষ করে ফেলবেন। আপনি মনে রাখবেন, নিরোধমূলক প্রতিকারের সংজ্ঞা কত ধারা? 6 ধারা। 6 ধারায় বলছে যে 5-এর গতে যা আছে সেটারে বলে কি? নিরোধমূলক প্রতিকার। 5-এর গতে কি আছে? যা না করার ব্যাপারে কোনো পক্ষের বাধ্যবাধকতা আছে। জি কাকা। আচ্ছা ঠিক আছে, দেখেন আমরা ক্লাস শুরু করি। আমরা যেখানে ছিলাম আর কি, যে অস্থায়ী এবং স্থায়ী নিষেধাজ্ঞা হলো নিরোধমূলক প্রতিকার, এবং নিরোধমূলক প্রতিকার মঞ্জুর করবে কি করবে না এটা আদালতের বিবেচনামূলক ক্ষমতা। তাহলে নিরোধমূলক প্রতিকারের সংজ্ঞা দিয়ে আছে 6 ধারায়। আর নিরোধমূলক প্রতিকার কি এটা বলেছে 5-এর গতে। আর নিরোধমূলক প্রতিকার কিসের মাধ্যমে মঞ্জুর করা হয়? নিষেধাজ্ঞার মাধ্যমে, স্থায়ী এবং অস্থায়ী, এটা বলেছে 52 ধারায়। এ হলো কথা। তো বিগত বছরের প্রশ্ন যদি দেখেন, দ্য স্পেসিফিক রিলিফ অ্যাক্ট এর 52 ধারায় কোন প্রকার প্রতিকারের বিধান আছে? বাধ্যতামূলক, বিধিবদ্ধ, নিরোধমূলক, নেতিবাচক? কোনটা? নিরোধমূলক। তো প্রতিরোধমূলক প্রতিকার মঞ্জুর করা যেতে পারে, একবার পরীক্ষায় এসেছিল কি দ্বারা? নিষেধাজ্ঞা দ্বারা। ঠিক আছে। সো এই ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা আছে, পড়ে ফেলবেন। সেলফ প্র্যাকটিসে যা আছে এগুলো ইম্পর্টেন্ট। সর্বশেষ প্রশ্নটা যদি সেলফ প্র্যাকটিসের দেখেন, যে অস্থায়ী নিষেধাজ্ঞা এবং স্থায়ী নিষেধাজ্ঞা কোন ধরনের প্রতিকার? নিরোধমূলক বা প্রতিরোধমূলক? নিরোধমূলকও যা, প্রতিরোধমূলকও তাই। বুঝতে পারছেন? এখন যদি বলেন স্যার আদেশাত্মক প্রতিকার কি? আদেশাত্মক প্রতিকার হলো ঘটনা ঘটে যাওয়ার পরে যে নিষেধাজ্ঞা চাওয়া হয়, বা ঘটনা ঘটে যাওয়ার পরে যে মামলা করে যে প্রতিকার চাওয়া হয় সেটাকে বলে আদেশাত্মক প্রতিকার। যেরকম নিষেধাজ্ঞার কথা যদি বলি, বাধ্যতামূলক নিষেধাজ্ঞা হলো আদেশাত্মক প্রতিকার। কেন? কারণ যখন কোনো ঘটনা ঘটে গেছে, যখন কোনো চুক্তি ভঙ্গ করা হয়েছে, তখন সেটাকে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার জন্য বাধ্যতামূলক নিষেধাজ্ঞার মামলা করা হয়। এ কারণে নিষেধাজ্ঞার মধ্যে স্থায়ী এবং অস্থায়ী এই দুইটা হলো নিরোধমূলক বা প্রতিরোধমূলক, আর বাধ্যতামূলক হলো আদেশাত্মক। আমরা সম্পত্তি পুনরুদ্ধার এখানে চলে আসি, আসেন। সম্পত্তি পুনরুদ্ধার, ওয়াও, জানালা খুলে দেন, দরজা খুলে দেন, দেখেন তো। সম্পত্তি পুনরুদ্ধার, অফ রিকভারিং পজেশন অফ প্রপার্টি,
এই সম্পত্তি পুনরুদ্ধারের যে অধ্যায়টা, এটা হলো দেখেন 8 থেকে 11। কত বলেন? 8 থেকে 11। এই দরজাটা খুলে দেন, তাহলে আরো বাতাস পাওয়া যাবে। 8 থেকে 11। এর মধ্যে মনে রাখবেন যে 8 আর 9 হচ্ছে স্থাবর সম্পত্তি, আর 10 আর 11 হলো অস্থাবর সম্পত্তি। মনে রাখবেন 8 আর 9 স্থাবর, 10 আর 11 অস্থাবর। অর্থাৎ আপনি যদি স্থাবর সম্পত্তির দখল পেতে চান, মালিক হিসেবে হোক বা অন্য যে কোনো ভাবে হোক, তাহলে আপনাকে মামলা করতে হবে 8 ও 9 ধারায়। আর যদি আপনি অস্থাবর সম্পত্তির দখল চান, মালিক হিসেবে হোক বা অন্য কোনো ভাবে হোক, তাহলে আপনাকে মামলা করতে হবে 10 এবং 11 ধারায়। তো এর মধ্যে এই 8 এবং 9 এই ধারায় বাদী যদি মামলা প্রমাণ করতে পারে, তাহলে আদালত এই ক্ষেত্রে ডিক্রি দিতে বাধ্য। বুঝতে পারছেন? কিন্তু 10, 11 থেকে শুরু করে বাদ বাকি সুনির্দিষ্ট প্রতিকার আইনের আর যত জায়গা আছে, সব জায়গায় আপনি বাদী হিসেবে যদি আপনি 100% মামলা প্রমাণও করেন, তবুও দিতে কি না, বাধ্য না। এটা হচ্ছে কি ক্ষমতা বলেন? বিবেচনামূলক ক্ষমতা। তো এখানে যদি আমরা একটু দেখি, দেখেন যে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 5 ধারায় প্রতিকার প্রদানের যে 5 প্রকারের কথা উল্লেখ করা হয়েছে, তার মধ্যে ক নং পন্থাটি হলো কোন সম্পত্তির দখল গ্রহণ এবং তার দাবিদারকে অর্পণ করা। সুনির্দিষ্ট প্রতিকার আইনের দ্বিতীয় ভাগের প্রথম অধ্যায় প্রয়োজন নাই। সুনির্দিষ্ট প্রতিকার প্রদানের এই পন্থা নিয়ে আলোচনা করা হয়েছে। প্রতিকার প্রদানের এই পন্থা ব্যবহার করে আদালত যে সকল শর্তে সম্পত্তি উদ্ধারের বা সম্পত্তি দখল উদ্ধারের প্রতিকার প্রদান করতে পারে, তা 8 থেকে 11 পর্যন্ত আলোচনা করেছে। যেটা ইম্পর্টেন্ট দেখেন, 8 ও 9 ধারায় আন্ডারলাইন করবেন স্থাবর সম্পত্তির দখল পুনরুদ্ধার, এবং 10 ও 11 ধারায় অস্থাবর সম্পত্তির দখল পুনরুদ্ধার নিয়ে আলোচনা করেছে। তো তাহলে স্থাবর সম্পত্তি সম্পর্কে বলেছে কত কত ধারায়? 8 ও 9। আর অস্থাবর সম্পত্তি সম্পর্কে বলছে 10 ও 11। তো প্রথমে আমরা চলে আসি স্থাবর সম্পত্তি, পজেশন অফ ইমুভেবল প্রপার্টি, 8 ও 9 ধারায়। দেখেন 8 ধারায় বিধান করা হয়েছে সুনির্দিষ্ট স্থাবর সম্পত্তিতে দখলের অধিকারী ব্যক্তি, এই টোটাল মিলে একটা গোল দেন, স্থাবর সম্পত্তিতে দখলের অধিকারী ব্যক্তি, এটা গোল দিবেন, স্থাবর সম্পত্তিতে দখলের অধিকারী ব্যক্তি। এর আশেপাশে বা যে কোনো জায়গায় লেখেন যিনি মালিক বা যার সত্ত্ব আছে, এটা একটু লেখেন, যিনি মালিক বা যার সত্ত্ব আছে, যিনি মালিক বা যার সত্ত্ব আছে। তো এখানে যেটা বলেছে দেখেন, সুনির্দিষ্ট স্থাবর সম্পত্তিতে দখলের অধিকারী ব্যক্তি তা দেওয়ানি, আন্ডারলাইন করবেন, দেওয়ানি কার্যবিধিতে উল্লেখিত পন্থায় পুনরুদ্ধার করতে পারে। এই কথাটার অর্থ কি শুনেন, আমি যা যা বলি আগে আলোচনা করি, তারপরে আমরা বই দাগাবো। সুনির্দিষ্ট প্রতিকার আইনের 8 ধারায় মামলা করতে পারে শুধু মালিক বা কোনো স্থাবর সম্পত্তিতে যার সত্ত্ব আছে। তো যদি কোনো স্থাবর সম্পত্তি হতে মালিক বেদখল হয় এবং সে যদি মালিকানা এবং দখল দুইটাই চায়, তাহলে তাকে মামলা করতে হবে 8 ও 42 ধারায়। এখানে শুধু 8 ধারায় মামলা করা যায় না। 8 ধারায় চাওয়া হয় মালিক হিসেবে দখল, আর সত্যটা আছে 42 ধারায়। তো এই জায়গা বলে নাই যে 8 ও 42 তুমি একসাথে চাইবা, বাট অ্যাকচুয়ালি আমার 8 ও 42 একসাথে চাইতে হবে, শুধু 8 ধারায় মামলা করা যায় না। তাহলে 8 ও 42 ধারায় মামলার যারা কোর্টে যান বা এমনি শুনে রাখবেন, সত্য সহ দখল পুনরুদ্ধারের মামলা, বা বাংলায় বলে সত্য সাব্যস্ত কর্মে দখল পুনরুদ্ধারের মামলা। তো এটার সহজ, খুব সহজ ব্যাখ্যা হলো যে আপনি একটা জমির মালিক। এখন মালিকটা আপনি যে কোনো ভাবে হতে পারেন, আপনি ক্রয় সূত্রে হতে পারেন, আপনি উত্তরাধিকার সূত্রে হতে পারেন, আপনি উইল বা দান সূত্রে হতে পারেন। বুঝতে পারছেন? এখন আপনাকে যদি কেউ বেদখল করে এবং আপনার মালিকানা অস্বীকার করে, দেন ফেরদৌস একটা বাড়ির মালিক, ফেরদৌসের প্রতিবেশী ফেরদৌসকে বেদখল করছে এবং মালিকানা অস্বীকার করছে, তাহলে ফেরদৌস যদি ওই দখল প্লাস মালিকানা ফেরত চাই, তাহলে ফেরদৌসকে মামলা করতে হবে কত ধারায়? 8 ও 42 ধারায়। তাহলে সুনির্দিষ্ট প্রতিকার আইনে আমরা মনে রাখবো 8 ও 42 ধারার মালিক, 8 ও 42 ধারা মামলা কে করে? মালিক, বা যে সম্পত্তিতে যার কি আছে, সত্ত্ব আছে। বুঝছেন? এখন এই যে আমি যে গোল দিতে বললাম, এটা একটু দেখেন, সুনির্দিষ্ট স্থাবর সম্পত্তিতে দখলের অধিকারী ব্যক্তি, এই জায়গায় 8 ধারা খুব সংক্ষিপ্ত রূপ, মানে এই জায়গায় বলছে স্থাবর সম্পত্তিতে দখলের অধিকারী ব্যক্তি, এই জায়গায় সরাসরি আপনারা বলেন মালিক, কিন্তু এখানে যে শব্দটা ব্যবহার করছে স্থাবর সম্পত্তিতে দখলের অধিকারী ব্যক্তি, এখানে দখলের অধিকারী ব্যক্তি বলতে বোঝাচ্ছে যার সত্ত্ব আছে বা যার মালিকানা আছে। সে মামলা করবে 8 ধারায়,
তা দেওয়ানি কার্যবিধিতে উল্লেখিত পন্থা উদ্ধার করতে পারে। কিন্তু এটা উদ্ধার করা হবে কোন ভাবে? দেওয়ানি কার্যবিধি। কারণ ওই যে জারি মামলা করে কিসে? দেওয়ানি কার্যবিধি না ভাই, 21 আদেশ। আমি তো সুনির্দিষ্ট প্রতিকার আইন আর দেওয়ানি দিয়ে মামলা করলাম, বাট জারি মামলা পরিচালিত হবে কি দিয়ে? দেওয়ানি কার্যবিধি। তো তাহলে বলছে যে দখল স্থাবর সম্পত্তিতে দখলের অধিকারী ব্যক্তি দেওয়ানি কার্যবিধিতে উল্লেখিত পন্থায় উদ্ধার করতে পারে। ইংরেজি লাইনটা দেখেন, এ পারসন, আন্ডারলাইন করবেন, এন্টাইটেল টু দা পজিশন অফ স্পেসিফিক ইমুভেবল প্রপার্টি, এটা একটা আন্ডারলাইন করবেন। এ পারসন এন্টাইটেল থেকে, এন্টাইটেল টু দা পজিশন অফ স্পেসিফিক ইমুভেবল প্রপার্টি, এই কথাটার অর্থ হলো স্থাবর সম্পত্তিতে দখলের অধিকারী ব্যক্তি। স্থাবর সম্পত্তিতে দখলের অধিকারী ব্যক্তি। তো একটু লাগাই দেন, মে রিকভার ইট ইন দ্য ম্যানার প্রেসক্রাইবড বাই দ্য কোড অফ সিভিল প্রসিডিউর। তাহলে উদ্ধার করতে পারে কোন আইনের বিধান অনুসারে? দেওয়ানি কার্যবিধিতে বর্ণিত পন্থা অনুসারে। এখন দেখেন, তাহলে 8 ধারা কি বুঝছেন? 8 ধারায় মামলা করে কে? বাদী তো সর্বদাই বাদী, মালিক, যার কি আছে? সত্য আছে। সত্য না থাকলে 8 ধারা মামলা করা যাবে না, কথা সিম্পল। বুঝতে পারছেন? এখন আমরা শুনি 9 ধারা মামলা। 9 ধারার মামলা মনে রাখবেন, মালিকও পারে, যিনি বেদখল হয়েছে তিনিও পারে। 9 ধারার মামলা করতে হলে আমার সত্য দেখানোর দরকার নাই। যদি কোনো ব্যক্তিকে বেআইনি ভাবে বেদখল করে, এখন যারা বেদখল করলো সে মালিক কেনা, এটা দেখার প্রয়োজন নাই। কোনো ব্যক্তিকে যদি বেদখল করে সে মালিক হতেও পারে, নাও পারে। তাহলে বেআইনি ভাবে বা আইনগত পন্থা ব্যতিরেকে যদি তারা বেদখল করে, তাহলে সে 9 ধারার মামলা করে ওই দখল পুনরুদ্ধার করতে পারে। কিন্তু এই ক্ষেত্রে তাকে দেখাইতে হবে যে সে দখলে ছিল এবং তাকে বেদখল করেছে কিভাবে? বেআইনি ভাবে। বুঝছেন? এখন 8 ও 42 ধারার মামলা তামাদি মেয়াদ হচ্ছে 12 বছর, 12 ইয়ার্স। কিন্তু 9 ধারার মামলা তামাদি মেয়াদ হচ্ছে 6 মাস। বুঝছেন? এখন 9 ধারার মামলা স্বয়ং মালিকও পারে, আবার মালিক নাই এরকম কেউ পারে। কিভাবে? এভাবে চিন্তা করেন যে একটা জমিতে দীর্ঘদিন যাবত একজন লোক বসবাস করতেছে। এখন ওই লোকরে এসে হঠাৎ করে একদল লোক এসে তারে জোর জবরদস্তি করে বলপূর্বক তারে বেআইনি ভাবে বেদখল করেছে। এখন ওই লোকটা, তিনি মালিক হোক বা না হোক, তিনি 9 ধারা মামলা করতে পারবে যদি তিনি দেখাইতে পারে যে তাকে যে বেদখলটা করেছে এটা কি দখল? বেআইনি ভাবে তাকে বেদখল করেছে। তাহলে এখন 9 ধারার মামলা ইচ্ছা করলে বাদীও পারে, আবার কি মানে সরি, যিনি মালিক তিনিও পারে, আবার যিনি মালিক না তিনিও পারে। এখন একটু তুলনামূলক আলোচনা শুনেন। 8 ধারার মামলা মালিক পারে, 8 ধারার মামলায় সত্য প্রমাণ করতে হয়। 9 ধারার মামলা মালিকও পারে, অন্য কেউ পারে। 9 ধারার মামলায় সত্য প্রমাণের দরকার নাই, সিট দেখাইতে হবে দখল আর বেদখল, দখল আর বেদখল। বুঝছেন? 8 ধারার মামলার তামাদি মেয়াদ 12 বছর, 9 ধারার মামলার তামাদি মেয়াদ 6 মাস। 9 ধারার মামলার তামাদি মেয়াদ 6 মাস। লেখা লাগবে না মনিরুজ্জামান সাহেব, আমি লিখতে বলবেন না, আমি কথাগুলো আপনাদের বুঝাচ্ছি, সব সামনে লেখা আছে। তো আপনারা পাগল হবেন না, এমন এমন ভাবার কারণ নাই যে স্যার যা পড়াচ্ছেন রেখে রাখি, নাহলে তো পরে ভুলে যাবানি না, এগুলো আছে পরে সব। আমার আলোচনাটুকু আগে শুনেন। এরপরে যেটা মনে রাখবেন সেটা হলো যে 8 ধারার মামলা তো আমরা জানি মালিক ছাড়া আর কেউ করতে পারে না। এখন 8 ধারার মামলা কোর্ট ফি অ্যাড ভ্যালোরাম কোর্ট ফি, অর্থাৎ আপনার জমির মূল্য যদি 1 কোটি টাকা হয়, 1 কোটি টাকা 2%, তবে 50,000-এর বেশি না। কিন্তু 9 ধারার মামলার কোর্ট ফি হলো অ্যাড ভ্যালোরাম কোর্ট ফিসের অর্ধেক, অর্থাৎ অ্যাড ভ্যালোরাম কোর্ট ফি যদি 50,000 হয়, তাহলে 9 ধারার মামলা কোর্ট ফি দিতে হবে কত? 25,000। এখন আমি একটু উদাহরণ দেই, শুনেন। আপনি বাড়ির মালিক, আপনি ভাড়াটিয়ারে নোটিশ দিলেন যে তুমি আর তোমারে আমি আর ভাড়াটিয়া হিসেবে আর চাই না। নোটিশ দেওয়ার পরেও সে বাসা ছাড়তেছে না। বুঝতে পারছেন? সে যদি বাসা না ছাড়ে, তাহলে আমি মামলা করব ভাড়াটিয়ার বিরুদ্ধে, কত দাঁড়ায় বলেন? আচ্ছা, আমি সবার উত্তর নিছি। কাহিনী বুঝতেন? ধরেন আমি এই যে বাড়ির মালিক, আমার এই ফ্ল্যাট একজনকে আমি বললাম যে আপনি আমার ফ্ল্যাট ছেড়ে দেন, কিন্তু সে ছাড়তেছে না। তাহলে আমি তার বিরুদ্ধে মামলা করব কত দাঁড়ায়? 8 দাঁড়ায়। কারণ কারণ সে তো তার দখলে আছে, তার মানে মানে আমি তো তার এখনো বেআইনি ভাবে বেদখল করি নাই, বরং সে থেকে আমার মালিকানারা কি করতেছে? অস্বীকার করতেছে। তাহলে তার বিরুদ্ধে আমি মামলা করব 8 ও 42 দাঁড়ায়।
বুঝেন কিনা? কিন্তু যদি এরকম হয় যে তোর কত বড় আপনার কত বড় সাহস আমার বাসা ছাড়েন না, আমি লোকজন এসে ওনারা টেনে এসে বাসা থেকে বের করে দিচ্ছে, আমার বাসা আমি বের করে দিচ্ছি, উনি আমার বিরুদ্ধে, ভাড়াটিয়া মালিকের বিরুদ্ধে মামলা করতে পারবে 9 ধারায়। কারণ উনি যদিও এই জায়গার মালিক না, কিন্তু দখলে তো ছিলেন, এবং ওনারে বেদখল করা হলো কিভাবে? বেআইনি ভাবে। বুঝছেন? তো এই জায়গায় ওনার মালিক থাকার প্রয়োজন নাই। এখন প্রশ্ন হলো যে স্যার, তাইলে একটু আগে বললেন যে 9 ধারার মামলা মালিকও করতে পারে। হ্যাঁ পারে, মালিক করতে পারে। কেন? এটা মালিকের একটা এক্সট্রাঅর্ডিনারি মানে সুবিধা আর কি। কিভাবে? ধরেন আমরা তো রেস জুডিকাটা পড়ছি, কনস্ট্রাকটিভ রেস জুডিকাটা পড়ছি, যে একই বিষয় নিয়ে যদি কোনো মামলা একবার নিষ্পত্তি হয়ে যায়, ওই মামলায় আমার যা যা বলার ছিল তা ওই মামলাই বলতে হবে। ওই মামলায় যদি আমি না বলি ভবিষ্যতে আর বলতে পারবো না। মনে আছে? এখন ধরেন আমি এই বাড়ির মালিক, আমাকে একজন বেদখল করছে, আমি মালিক। এখন আমি আপনাদের বলছি কি যে বেদখল করলে 8 ধারা মামলা করা যায়, 9 ধারা মালিকের অপশন দুইটা, সে 9ও পারে 8ও পারে নাকি? এখন প্রশ্ন হলো আমি তো 8 পারি, আমি তো 8 মামলা করতে পারি, 9ও পারি। এখন কেন আপনি 9 করবেন আর কেন 8 করবেন? এ হলো কথা। আমি 9 যদি আগে করি, আমার 9 করলে আমার কোনো কাগজপত্র দেখানো লাগতেছে না, জাস্ট আমি মালিক, সমস্যা নেই, আমি দখলে ছিলাম, আমার দখল বেদখল দেখাইতে হবে। 9 করার সবচেয়ে বড় সুবিধা হলো যে 9 করলে আমার কোর্ট ফি দিতে হবে অ্যাডভেলাম কোর্ট ফিসের অর্ধেক। বুঝছেন? তাহলে আমি মালিক ঠিক আছে, কিন্তু আমি 9 ধারা মামলা করলাম, আমার কোর্ট ফি দেওয়া লাগলো কত? অর্ধেক। বাই এনি চান্স আমি যদি 9 ধারার মামলা হেরে যাই, মালিক হিসেবে 9 ধারার মামলা কি হেরে গেছি, 9 ধারার বলা আছে যে এই মামলা 9 ধারার মামলা হেরে গেলে যদি সত্য থাকে তাহলে 8 ধারা মামলা করতে কোনো সমস্যা নাই। তাহলে মালিক যদি 9 ধারার মামলা হেরে গেছে, তাহলে মালিকের হাতে অপশন আছে কি? 842 ধারা মামলা করা। বুঝতে পারছেন? তাহলে মালিক কেন 9 ধারা মামলা আগে করবে? যাতে কোর্ট ফি কি করা যায়, কম দেওয়া যায়। আর এটার আরেকটা সুবিধা হলো যে 9 ধারাই বলা আছে যে 9 ধারা মামলা যদি হেরে যায় তাহলে 8 ধারা মামলা করা যাবে, কোনো সমস্যা না। এটা রেস জুডিকাটা দ্বারা বাড়িত হবে না। আদালত বলবে না যে তুমি তো দখলের মামলা একবার হারছো, আবার কেন 8-এ তুমি দখল চাইছো? তোমার যদি 8-এর দখল থাকেই তাহলে তুমি 9 মামলার ক্ষেত্রে কেন বলো নাই? আদালত বলবে। বাট আইনজীবী হিসেবে আমার দায়িত্ব কি? 9 ধারা আদালতে দেখানো যে ওনার 9 ধারায় বলাই আছে যে 9 ধারা মামলা খারিজ হলে এই মামলায় যদি সত্য থাকে তাহলে কি 8 ধারা মামলা করা যাবে। তাহলে অনেক পেঁচাইলাম, সহজ কথা। 9 ধারার মামলা মালিকও পারে, যিনি দখলে ছিল তিনিও পারে, বাট 8 ধারা মামলা করতে পারে কে? শুধুমাত্র মালিক। 8 ধারা 842 ধারা মামলায় আমার দেখাইতে হবে সত্য, দখল আমি দেখাইতেও পারি নাও পারি, দেখাইতে হবে কি? সত্য। আর 9 ধারার মামলা আমার সত্যের দরকার নাই, 9 ধারার মামলা দেখাইতে হবে কি? দখলে ছিলাম এবং আমার 6 মাসের মধ্যে বেদখল করেছে, বেআইনি ভাবে বেদখল করেছে। আচ্ছা একটু পড়ি দেখেন। আরে জি, হ্যালো হ্যালো। তো যেখানে ছিলাম যে 8 ধারার ক্ষেত্রে আপনাকে প্রমাণ করতে হয় সত্য, দখল প্রমাণ করতেও পারেন নাও পারেন, কিন্তু 9 ধারার ক্ষেত্রে আপনাকে প্রমাণ করতে হবে দখল এবং বেদখল। 9 ধারায় সত্যের কোনো কথা নেই। এখন আমরা এখানে 9 ধারাটা একটু পড়ি দেখেন। অন্যদিকে 9 ধারায় বিধান করা হয়েছে যদি কোনো ব্যক্তি স্থাবর সম্পত্তি হতে দখলচ্যুত হয় তার সম্মতি ছাড়া, উইদাউট হিজ কনসেন্ট, এবং যথাযথ আইনগত পন্থা ব্যতীত, মানে তার সম্মতি ছাড়া এবং যথাযথ আইনগত পন্থা ব্যতীত, তাহলে আন্ডারলাইন করেন সে অথবা তার মাধ্যমে দাবিদার কোনো ব্যক্তি, আন্ডারলাইন করেন সে অথবা তার মাধ্যমে দাবিদার কোনো ব্যক্তি তার মামলার মাধ্যমে তার দখল পুনরুদ্ধার করতে পারে। আন্ডারলাইন করবেন যদিও এইরূপ মামলায় অন্য যে কোনো সত্য দাবি করা যায়। গোল্ডেন, যদিও এইরূপ মামলায় অন্য যে কোনো সত্য দাবি করা যায়। তাহলে এই কথাটার অর্থ কি? এটা হলো মনে রাখতে হবে যে বেদখল করছে তার সম্মতি ছাড়া আর কি আইনগত পন্থা ব্যতীত, এবং যদি বেদখল হয় তাহলে যে বেদখল হয়েছে সে মামলা করতে পারে অথবা তার মাধ্যমে দাবিদার কোনো ব্যক্তি। মানে আমি যদি বেদখল হই আমি তো মামলা করতে পারবোই, আমার অনুমতি নিয়ে অন্য কেউ মামলা করতে পারবে, যদিও এইরূপ মামলায় অন্য যে কোনো সত্য দাবি করা যায়। আমরা যদি 9 ধারার মামলায় সত্য দাবি করা
যায় না, কিন্তু যদি 9 ধারার মামলা সে হেরে যায় তাহলে এই জায়গায় এই লাইনটা বৈধতা দিছে যে যদিও অন্য যে কোনো সত্য দাবি করা যায়, তাহলে সে যদি 9 ধারার মামলা হেরেও যায় কত ধারা মামলা করতে পারবে বলেন? 8 ধারা মামলা করতে পারবে। এ হলো কথা। এখন দেখেন 8 ও 9 ধারার মকদ্দমা দায়ের করা যায়। সুনির্দিষ্ট স্থাবর সম্পত্তি ও সম্পত্তি দখল পুনরুদ্ধারের জন্য 8 ও 9 ধারায় মকদ্দমা দায়ের করা যেতে পারে। এখন প্রশ্ন হলো আপনি কোন ক্ষেত্রে 8 ধারায় এবং কোন ক্ষেত্রে 9 ধারায় মকদ্দমা দায়ের করবেন? কোন ক্ষেত্রে 8 ধারা আর কোন ক্ষেত্রে 9 ধারা? প্রথমে যেটা দেখেন যে সুনির্দিষ্ট স্থাবর সম্পত্তি উদ্ধারের জন্য 8 ধারায় গোল দিবেন দুইটি ক্ষেত্রে মকদ্দমা দায়ের করা যায়। কয়টা ক্ষেত্রে? দুইটা ক্ষেত্রে। প্রথম দেখেন মালিক কর্তৃক সত্ত্বের উপর ভিত্তি করে, এটা আন্ডারলাইন করেন, সত্ত্বের উপর ভিত্তি করে মকদ্দমা দায়ের, এ সুট বেসড অন টাইটেল বাই, আন্ডারলাইন করেন, ওনারশিপ। সত্ত্বের উপর ভিত্তি করে মকদ্দমা। আর দখলি সত্ত্বের উপর ভিত্তি করে মকদ্দমা, গোল দেন দখলি সত্ত্ব, এ সুট বেসড অন পজেসরি টাইটেল। এ জায়গা একজন ব্যক্তি, শুনেন, একজন ব্যক্তি একটা স্থাবর সম্পত্তির মালিক দুই ভাবে হতে পারে। একটা হলো মালিকানা সত্ত্ব আর একটা হলো দখলি সত্ত্ব। যদি বলেন স্যার মালিকানা সত্ত্ব কি? মালিকানা সত্ত্ব হলো আমি একটা জমি কিনছি, এটা মালিকানা সত্ত্ব। আমি আমার পিতার সূত্রে পাইছি, মালিকানা সত্ত্ব। আমার একজন উইল করছে, মালিকানা সত্ত্ব। আমার একজন দান করছে, কি? মালিকানা সত্ত্ব। বুঝতে পারছেন? তাহলে মালিকানা সত্ত্বটা ক্রয় সূত্রে হতে পারে, উত্তরাধিকার সূত্রে হতে পারে, দান সূত্রে হতে পারে, ওসিয়তনামা সূত্রে হতে পারে। কিন্তু দখলি সত্ত্বটা কি? দখলি সত্ত্বটা হলো যদি কোনো ব্যক্তি কোন স্থাবর সম্পত্তিতে জোরপূর্বক দখল কইরা, কারণ আমারে একজন বেদখল করছে, এখন বেদখল করার পরে যে আমারে বেদখল করছে তার বিরুদ্ধে আমি 12 বছর কোনো মামলা করি নাই, তখন 12 বছর পর ওই জমির মালিক হয়ে যাবে সে, আমার সত্ত্ব ওই জায়গা শেষ। এবং যে ব্যক্তি আছে তার যে সত্ত্ব তৈরি হবে সেটাকে বলে দখলি সত্ত্ব, মানে নতুন মালিক হয়ে গেল সে। বুঝতে পারছেন? তাহলে আপনি যদি কাউকে বেআইনি ভাবে জোরপূর্বক বেদখল করিয়া কোনো মালিকরে বেদখল করে ওই জমিতে থাকতে হবে কতদিন? 12 বছর। এখন 12 বছর থাকলেই হবে না, ওই সময় বাদী কোনো মামলা আপনার বিরুদ্ধে করে নাই। তাহলে 12 বছর পর ওই জমির মালিক হয়ে যাবেন আপনি। এই যে যে সত্যটা, এটারে বলা হয় দখলি সত্ত্ব, এ সুট বেসড অন পজেসরি টাইটেল। বুঝছেন? তাহলে এই 8 ধারার মামলা মালিকানা সত্ত্ব থাকলেও করা যাবে, দখলি সত্ত্বে থাকলেও কি, মোট কথা আমার সত্ত্ব থাকলে হলো, এটা মালিকানা সূত্রে হোক আর কি দখলি সত্ত্বে হোক। বুঝতে পারছেন? অপরদিকে ডান সাইডে আসেন, 9 ধারার মকদ্দমা দায়ের, অন্যদিকে সুনির্দিষ্ট স্থাবর সম্পত্তি দখল উদ্ধারের জন্য 9 ধারায় মকদ্দমা দায়ের করা যায়। কয়টা ক্ষেত্রে? একটি ক্ষেত্রে, শুধুমাত্র বাদীর পূর্ববর্তী দখলের উপর ভিত্তি করে মকদ্দমা দায়ের করা যায়, যে ক্ষেত্রে, আন্ডারলাইন করেন, বাদীর সম্মতি ছাড়া এবং আইনগত পন্থা ব্যতীত তাকে দখলচ্যুত করা হয়েছে। কি ছাড়া? সম্মতি ছাড়া এবং আইনগত পন্থা ব্যতীত তাকে দখলচ্যুত করা হয়েছে। এই দুইটা ক্ষেত্রেই তাকে 9 ধারা মামলা করা যাবে। এই যে দেখেন, সুতরাং 8 ধারায় মকদ্দমা দায়ের করা যায় সত্ত্বের উপর ভিত্তি করে বেস্ট অন টাইটেল, বা দখলি সত্ত্বের উপর ভিত্তি করে বেস্ট অন পজেসরি টাইটেল। এই কারণে 8 ধারায় মকদ্দমা দায়ের করতে পারে যে ব্যক্তির স্থাবর সম্পত্তিতে গোল্ডেন সত্ত্ব আছে অথবা কি আছে, দখলি সত্ত্ব। অনেকে হয়তো বা সত্ত্ব বারবার শুনতে শুনতে আম সত্ত্বর কথা মনে পড়ছে নাকি? এই সত্ত্ব মানে হলো মালিকানা। বুঝছেন? মানে সত্ত্ব মানে ওই জমির আমি মালিক। তাহলে এই মালিকটা ওই উত্তরাধিকার সূত্রে হওয়া যায়, আবার দখলের উপরও হওয়া যায়। আচ্ছা, অপরদিকে 9 ধারায় মকদ্দমা দায়ের করা যায় পূর্ববর্তী দখলের উপর ভিত্তি করে, সুট মেয়ারলি বেসড অন প্রিভিয়াস পজেশন, যে ক্ষেত্রে বাদীর সম্মতি এবং আইনগত পন্থা ছাড়া বলপূর্বক তাকে দখলচ্যুত করা হয়েছে। বুঝতে পারছেন? তো এখানে দুইটা উদাহরণ আছে, এগুলা পড়তে যাব না, জাস্ট আমরা জেনে রাখা ভালোতে পড়ি। দেখেন, 8 ধারার মকদ্দমা সত্ত্ব বা দখলি সত্ত্বের উপর ভিত্তি করে গোল দিবেন উচ্ছেদের মকদ্দমা। উচ্ছেদের মকদ্দমা দেখছেন? সত্ত্ব বা দখলি সত্ত্বের উপর ভিত্তি করে কিসের মামলা? উচ্ছেদের মামলা। সুট ফর, আন্ডারলাইন কেন, ইজেক্টমেন্ট অন দ্য বেসিস অফ টাইটেল। সুট ফর কি? ইজেক্টমেন্ট অন দ্য বেসিস অফ টাইটেল। পরীক্ষায় প্রশ্ন আসবে যে উচ্ছেদের মামলা করে কত ধারায়? পরীক্ষায় প্রশ্ন আসবে উচ্ছেদের মামলা 8 ধারায় করে,
উচ্ছেদের মামলার ইংরেজিতে কি বলে? সুট ফর ইজেক্টমেন্ট অন দা বেসিস অফ। বুঝতে পেরেছেন? আচ্ছা, তাহলে আমাদের রকিবুল সাহেব বলেন, আপনি একটা বাড়ির মালিক, আপনার ভাড়াটিয়া ভাড়া ঠিকঠাক মতো দেয় না, ভাড়াটিয়ারা বলছেন যে তুমি আমার বাসা ছেড়ে দাও। এখন ভাড়াটিয়া বাসা ছাড়তেছে না, এখন আপনি কি করবেন বলেন? কি মামলা করবেন? উচ্ছেদের মামলা করবেন। কত ধারায়? আট ও 42 ধারায়। বুঝতে পারছেন? উচ্ছেদের মামলা হলে 8 ও 42 ধারা। আর আপনি যদি জোরপূর্বক তারা টেনে হিসেবে বের করে দেন, তাহলে ভাড়াটি আবার আপনার বিরুদ্ধে মামলা করবে কত ধারায়? 9 ধারায়। যদিও আপনি ওই বাড়ির মালিক, কিন্তু তারে আপনি বেদখল করছেন কি? আপনি বেআইনি ভাবে। বুঝতে পারছেন? এই হলো কথা। তো এখন দেখেন, যে ব্যক্তি 8 ও 9 ধারায় মকদ্দমা দায়ের করতে পারে, এটা অলরেডি পড়ছি। 8 ধারায় মামলা দায়ের করতে পারে কে ভাই? ওই দখলের অধিকারী ব্যক্তি। আর 9 ধারায় মামলা, এটা দেখেন আন্ডারলাইন করেন, যে যারে বেদখল করছে সে পারে, অথবা তার মাধ্যমে দাবিদার অন্য কোনো ব্যক্তিও পারে। আপনারে বেদখল করছে, আপনি তো পারেনি, আপনি যদি কাউরে ক্ষমতা দেন সেও পারে। এ হলো কথা। পরে এই দখলের অধিকারী ব্যক্তি যেভাবে সত্য সৃষ্টি হয়, এগুলা কিছু আমরা পড়তে যাব না, এগুলো সব বাদ। বুঝছেন? এখন আমি একটু একটা কথা বলি, শুনেন, আমার এই ব্যাখ্যাটা শুনেন। 8 ধারার মামলার তামাদি মেয়াদ কত বছর? 12 বছর বলছি না? এই 8 ধারার মামলার তামাদি মেয়াদ 12 বছরের কথা 142 অনুচ্ছেদেও আছে, 144 অনুচ্ছেদেও আছে। এখন মামলা হলো একটা, কিন্তু এর তামাদি মেয়াদ 2 অনুচ্ছেদে আছে, 142 তেও আছেই, 144-এও আছে। এখন যদি আপনি মালিক ছিলেন, আপনারে বেদখল করছে, তাহলে আপনাকে 12 বেদখল হওয়ার 12 বছরের মধ্যে মামলা করতে হবে। এটা হলো 142। আর আপনি মালিক ছিলেন কিন্তু কখনোই বেদখল হন নাই, কিন্তু আপনার সত্ত্ব অস্বীকার করা হচ্ছে এবং শুরু থেকেই আপনি বেদখলে আছেন, মানে আপনি মালিক হওয়ার পর বেদখল হয় নাই, বরং আপনি মালিক হইছেন, দেখলেন যে আগে থেকেই ওটা বেদখল হইয়া আছে, তাহলে সেই ক্ষেত্রেও 8 ধারার মামলা করতে হবে 12 বছরের মধ্যে। এটা হলো 144। বুঝেন নাই বোধহয়? আমি বুঝাই, এভাবে শুনেন। ধরেন ফেরদৌস একটা জমির মালিক, এখন নির্মল সোনা লোকজন নিয়ে এসে ফেরদৌসের বাড়ি থেকে নামাই দিছে, নির্মল বেদখল করে ফেরদৌস বলছে যে এই জমির মালিক এখন আমি। এখন ফেরদৌস যদি 8 ও 42 ধারা মামলা করতে চাই, বেদখল হওয়ার কত দিনের মধ্যে? 12 বছরের মধ্যে, 142 অনুচ্ছেদ। বুঝছেন? কিন্তু যদি এরকম হয় যে ফেরদৌস পৈতৃক সূত্রে একটা জমির মালিক হয়েছে, উত্তরাধিকার সূত্রে, এখন উত্তরাধিকার সূত্রে মালিক মানে কি প্রথম থেকে সে মালিক ছিল না, উত্তরাধিকার সূত্রে মালিক হয়েছে। হওয়ার পরে উনি যখন দখলে যাবে, দেখলো যে ওই জমিতে ওনার চাচা আগে থেকেই দখলে আছে, এবং চাচা বলতেছে বাবাজি এই জমির মালিক তোমার পিতা না, এই জমির মালিক হলাম আমি। বাট অ্যাকচুয়ালি এই জমির মালিক ছিল ফেরদৌসের পিতা, এবং পৈতৃক সূত্রে পাইছে কে? ফেরদৌস। তাহলে এই ক্ষেত্রে কি ফেরদৌসে বেদখল করছে? না, বরং সে আগে থেকেই কি আছে? বেদখল হয়ে আছে, এবং তার এই ক্ষেত্রে তার চাচা তার কি অস্বীকার করছে? সত্য অস্বীকার করছে। তাহলে যেদিন থেকে সত্য অস্বীকার করছে সেদিন থেকেই 12 বছরের মধ্যে মামলা করতে হবে। এটা হলো 144 অনুচ্ছেদ। বুঝেন নাই বোধহয়? আমি দখলে ছিলাম, বেদখল হয়েছি, 12 বছরের মধ্যে মামলা করতে হবে। কত অনুচ্ছেদ? 142। আমি মালিক, কিন্তু আমি কখনোই দখলে ছিলাম না, আমার সত্য অস্বীকার করছে, যেদিন অস্বীকার করছে সেদিন থেকে 12 বছর। এটা কত? 144। বুঝতে পারছেন? আমি একটা উদাহরণ দিই, আর একটা প্রশ্ন করি, একজনের প্রশ্ন করি, সবাই মনোযোগ দিয়ে শুনেন, আমার জন্য দুইবার প্রশ্ন করা না লাগে। নেন প্রবাস, নেন প্রবাস। জি স্যার। আপনি একটা ফ্ল্যাট কিনছেন, আপনি একটা 10 তলা বাড়ি কিনছেন। ধরেন বাড়ি কেনার পরে যার কাছ থেকে কিনছেন তার একটা টাকা পয়সা সব বুঝাইয়া দিচ্ছেন, এখন ওই ফ্ল্যাটটা 10 তলা, মানে ওই বাড়িটা 10 তলা। এখন আপনি যখন দখলে যাবেন, তখন ওই ওই 10 তলায় ধরেন 50টা ফ্ল্যাট আছে, 2টা ফ্ল্যাট আগে থেকেই ওই লোকের ভাড়া ছিল আর কি, আপনি ওই অবস্থায় কিনছেন। এখন 2টা ফ্ল্যাট
যারা আগে থেকে ছিল তারা বলতেছে এই দুইটা ফ্ল্যাটের মালিক আমরা। আপনি যার থেকে কিনছেন এই দুইটা ফ্ল্যাটের মালিক সে না, এই দুইটা ফ্ল্যাটের মালিক আমরা আমরা কিন্তু আপনি তো পুরো বাড়িটাই কিনছেন। এখন প্রভাস কি মামলা করবেন ওই দুইজনের মধ্যে? তামাদি মেয়াদ কত, কোন অনুচ্ছেদ অনুসারে বলেন? তাহলে বোঝা যাবে, বুঝছেন? মাইক্রোফোন অন আছে? জি স্যার, হ্যাঁ বলেন। স্যার 144 অনুচ্ছেদ অনুসারে মামলা করতে হবে। 144 অনুচ্ছেদে 12 বছর, এটা 142 কেন না 144 কেন, ব্যাখ্যা দেন। স্যার উনি তো ওই সম্পত্তিতে আগে থেকেই দখলে ছিল না, এই জন্য 142 হবে না। আগে থেকে দখলে ছিল ছিল না, বরং উনি কিনছে, কেনার পর দেখতেছে আর একজন সত্য দাবি করতেছে। তো এই ক্ষেত্রে ওই সত্য অস্বীকারের পর থেকে 12 বছর, বাট এটা তামাদি আইনের কত অনুচ্ছেদ? 144। বুঝছেন? জি স্যার। তো এই যে আইন পটে যে ব্যাখ্যা আছে এতটুকু ভুল, ওইটুকু পড়তে যাবেন না। আর আমরা এই যে জিনিস শিখলাম এটা লিখিততে গিয়েও কাজ হবে, এলো তামাদি আইনের প্রশ্ন। বলে যে তামাদি আইনের 142 আর 144 এর মধ্যে পার্থক্য কি। আপনি যদি বুঝেন যে আমি মালিক, আমি দখলে ছিলাম, আমার বেদখল করছে, বেদখল হওয়ার 12 বছরের মধ্যে মামলা করবো 142। আমি মালিক কিন্তু আমি কখনোই দখলে ছিলাম না, আমার সত্য অস্বীকার করছে, সত্য অস্বীকারে 12 বছরের মধ্যে মামলা করবো, এটা কত? 144। এই তো। পীযুষ বোঝেন নাই নাকি? পীযুষ বুঝছেন না বোঝেন নাই? বোঝেন নাই, দেখছেন? পীযুষ বোঝেন নাই। পিপাস বুঝছেন? ধরেন পিপাসে দেন। আরো কয়েকজন বোঝেন নাই, বাট পীযুষ কোথায় বোঝেন নাই বলেন? পীযুষ আগে বলেন কোথায় বোঝেন নাই। 42 আর ওই যে 44 এর এটা 42 অনুচ্ছেদ 42 স্যার 142 1942। 142 1942 1942 অনিল কাপুর হলো নায়ক। ওই যে এক লাড়কি তো দেখাতো এইসা লাগা, সেই গান আছে। আচ্ছা বলেন। নাই। এই পিপাস ওনার বুঝান দি ভাই। প্রথমে হলো আমি মানে আমার সত্য আছে এবং আমি দখলে ছিলাম, সেটা অস্বীকার করছে, এটা হলো 142 অনুচ্ছেদ। এবং আমার সত্য আছে কিন্তু আমি দখলে ছিলাম না, পরে আহ, সেখানে দেখা যায় যে দখলে আরো একজন আগে এই দখল নিয়ে নেছে, ওখানে দখলে আছে যাই দেখছি, সেটা হলো 144 অনুচ্ছেদ। এটা আমারে বুঝাইলেন, আমি তো এই কথা কয়েকবার বলছি, উনারে বোঝান, উনি কোথায় বোঝে নাই। স্যার না বুঝলে ওখানে বাড়ি কিনে বুঝাইতে হবে। এটা কোনো কথা হইলো? আপনি ওনারে কায়দা করে বুঝাবেন। উনি ধরেন আপনার ক্লায়েন্ট, উনি টাকা নিয়ে আসছে, এখন আপনাকে দেওয়ার জন্য আসছে, কিন্তু বলছে ভাই আমার বোঝানোর পরে আমি মামলা ওই করব। দেখা গেল যে কেমন বুঝান? একটা ফ্ল্যাট কেনা আছে, হ্যাঁ ফ্ল্যাট না একটা বাড়ি কেনা আছে, ওই বাড়িতে দেখা যায় যে আর একজন মানে আমি আমার নামে জায়গায় মানে কাগজপত্র সব আমার নামে আছে, কিন্তু ওই বাড়িতে একজন দখলে আছে আগে থেকে, দখলে আমি পাইনি। হ্যাঁ দেখা যায় একজন অবস্থান করে রয়েছে, কিন্তু আমি আগে দখলে ছিলাম না ওই জায়গায়, কিন্তু যে যাওয়ার পরে দেখা যায় সেই দখলে আছে, এটা হলো 144 অনুচ্ছেদ। এ পীযুষ, আপনারা শেষবারের মতো বুঝাই, আপনার বাসা কোথায়? টোলাকোট। আপনারে একজন, আপনি ওই তো যে বাসায় থাকেন ওটা তো আপনিই মালিক নাকি? একদল লোক আইসা আপনারে বেদখল করছে, তাহলে বেদখল হওয়ার 12 বছরের মধ্যে তো 842-এর মামলা করতে হয়, যেহেতু আপনার বেদখল করছে। এই কারণে এই যে 12 বছর কাউন্ট হবে, 12 বছরের মধ্যে মামলা করবেন। এই 12 বছর কত বলেন? 142। 142। এখন আপনি তো দীর্ঘদিন যাবত জমি বিক্রি চেষ্টা করতেছেন না? জমি বিক্রি করার চেষ্টা করে জমি বিক্রি করছেন, করার পরে ভাবলেন যে জমি বিক্রি করে যে টাকা পাইছি এই টাকা পুরো খরচ করব না, বরং যা পাইছি এই অর্ধেক দিয়ে আরো জমি আর একখান আমি একটা বাড়ি কিনি, একটা বাড়ি কিনি, আর বাকি অর্ধেক এদিক সেদিক খরচ করি। এখন আপনি যে বাড়ি কিনছেন, ধরেন আপনি বাড়ি কিনছেন নির্মলের কাছ থেকে, নির্মলের কাছ থেকে বাড়ি কিনলেন। এখন বাড়ি কেনার পরে যখন ওই বাড়িতে উঠবেন, তখন ওই বাড়িতে আগে থেকে এক ঘরে এক ভাড়াটিয়া আছে, সে বলতেছে যে পীযুষ এই বাড়ির অর্ধেক তো আমার, তুমিও বাকি অর্ধেকে থাকো, এই বাড়ির অর্ধেক আমার। এখন আপনি বলতেছেন কেন অর্ধেক তোমার, আমি তো পুরো বাড়ি তো নির্মলের কাছ থেকে কিনছি। এখন আপনি কিনছেন টাকা দিয়ে, আবার আর একজন দাবি করতেছে, ওর বিরুদ্ধেও মামলা করতে হবে, ওই সত্য যেহেতু আপনার সত্য যেহেতু অস্বীকার করছে, তাহলে এই ক্ষেত্রেও 12 বছরের মধ্যে মামলা করতে হবে। এটা কত? 144। কারণ এই ক্ষেত্রে আপনি সরাসরি বেদখল
হন নাই, বাট আপনার সত্যরে কি করছে, অস্বীকার করছে। বিগত বছর প্রশ্ন দেখেন, বিগত বছর প্রশ্ন, জমি বেদখল হওয়ার কতদিনের মধ্যে সত্য পুনরুদ্ধার মামলা করতে হবে? যেখানে এই সত্য কথাটা আছে ধরে নিবেন এটা 8 ধারা, কত বছর, 12 বছর। আর 12 বছর মানে 142 অথবা 144। আর এখানে দেখেন 8 ও 9 ধারার মামলায় বাদীকে কি প্রমাণ করতে হবে? এই জায়গা যা লেখা থাক না কেন, আমি একটা কথা মনে রাখবেন, 8 ধারার মামলায় প্রমাণ করতে হয় সত্য। দখল হচ্ছে প্রমাণ করলে ভালো, না হলে নাই, বাট অবশ্যই কি প্রমাণ করতে হবে, সত্য। আর 9 ধারার মামলায় প্রমাণ করতে হবে দখল আর বেদখল, যে আমি দখলে ছিলাম এবং আমার বেআইনি ভাবে বেদখল করেছি। বুঝছেন? এ হলো কথা। তারপরে একটু পড়ি দেখেন, 8 ধারার অধীন মকদ্দমার ক্ষেত্রে বাদীকে প্রমাণ করতে হবে স্থাবর সম্পত্তিতে আন্ডারলাইন করেন বাদীর সত্য ছিল, সত্যর ইংরেজি কি, টাইটেল। বাদীর উক্ত সম্পত্তিতে আন্ডারলাইন করেন দখল ছিল কিনা তা প্রমাণ না করলেও চলে। তো যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে 8 ধারার মামলায় কি দখল প্রমাণ করা লাগবে, না। অর্থাৎ 8 ধারার অধীন আপনাকে দেখাতে হবে সত্য বা মালিকানা আছে এবং তা চুক্তি বলে হোক বা উত্তরাধিকারী সূত্রে হোক বা দখলি সূত্রে হোক। আর 9 ধারার মামলা কি করতে হবে দেখেন, 9 ধারার মামলায় দেখেন 1 নাম্বার সম্পত্তিতে বাদীর দখল এবং কি বেদখল, অর্থাৎ তিনি সম্পত্তিটির দখলে ছিল এবং বিবাদী তাকে বেদখল করেছে, এই ক্ষেত্রে দখল বলতে আর দরকার নাই। আর 2 নম্বর পয়েন্টে দেখেন বেদখল বাদীর সম্মতি ব্যতি রেখে এবং যথাযথ আইনগত পন্থা ছাড়া। কি বলেন, সম্মতি ছাড়া এবং যথাযথ আইনগত পন্থা ছাড়া মানে হলো তারে কোনো মামলা টামলা করে উঠাই নেই, জোর জবরদস্তি করিয়া ভয় দেখাইয়া তুলে ফেলছে। বেদখলটি মামলা দায়েরের গোল দিবেন পূর্ববর্তী 6 মাসের মধ্যে করা হয়েছে। তাহলে এখানে বেদখল করবে কয় দিনের মধ্যে, 6 মাসের মধ্যে। তো এখানে তামাদি আইনের 142 144 অনেক আলোচনা আছে, এগুলা পড়ার প্রয়োজন নাই। আমি যদি মূল আলোচনা বুঝে থাকেন, 142 আর 144 বুঝছেন না। আর বিগত বছরের প্রশ্ন যদি দেখেন যে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 9 ধারা অনুসারে জমির দখল পুনরুদ্ধারের জন্য কোন বিষয়গুলো প্রমাণ করতে হয়, দখল ও বেদখল। এবার আসেন তামাদি মেয়াদ। তামাদি মেয়াদ যদিও অলরেডি পড়ছি, যে 8 ধারার মামলা তামাদি মেয়াদ কত বছর দেখেন, 12 বছর। দখলচ্যুত হওয়ার পর দখল পরিত্যাগ করার দিন হতে 12 বছর। 142 এর সাথে লেখেন 142 বা 144, একটু লেখেন 142 বা 144, ওই জায়গায় যান, আরো যান, পেজ উল্টান, 142 অথবা 144। আর 9 ধারা স্থাবর সম্পত্তি হতে দখলচ্যুত ব্যক্তি কর্তৃক মকদ্দমা দায়ের, এটা কতদিন, 6 মাস। 6 মাস কত অনুচ্ছেদ, 3 অনুচ্ছেদ, দখলচ্যুত হওয়ার তারিখ থেকে 6 মাস। দেখছেন? তো বিগত বছরে অনেক প্রশ্ন আছে, পড়ে ফেলবেন। চলে আসে 8 ধারা এবং দেওয়ানি কার্যবিধির প্রয়োগ। সুনির্দিষ্ট প্রতিকার আইনের 8 ধারায় বলা হয়েছে সুনির্দিষ্ট স্থাবর সম্পত্তি দখলের অধিকারী ব্যক্তি, আন্ডারলাইন করবেন, দেওয়ানি কার্যবিধিতে বর্ণিত পন্থায় উদ্ধার করতে পারে। আপনি মামলা করতেছেন 8 ধারায়, বাট উদ্ধার করবে কোন ভাবে, দেওয়ানি কার্যবিধিতে যে পন্থা বর্ণিত আছে সেই পন্থায়। বুঝতে পারছেন? এই ক্ষেত্রে আদালত কর্তৃক প্রদত্ত ডিক্রিটি দেওয়ানি কার্যবিধির 21 আদেশের 35 ও 36 বিধি অনুযায়ী বলবৎ করা যেতে পারে। মানে আপনি যদি 8 ধারার মামলা করেন তাহলে জারি মামলার ক্ষেত্রে অনুসরণ করবে 21 আদেশের কত কত বিধি, 35 ও 36। বিগত বছরের 1 নম্বর প্রশ্নটা বিবিআই, a person entitled to the possession of a specific immovable property may recover it in the manner prescribed by the Code of Civil Procedure 1908। অর্থাৎ বেআইনি ভাবে স্থাবর সম্পত্তিতে দখলের অধিকারী ব্যক্তি তার স্থাবর সম্পত্তির দখল উদ্ধার করতে পারে কোন আইনের পন্থা অনুসারে, দেওয়ানি কার্যবিধিতে বর্ণিত পন্থা অনুসারে। আচ্ছা দেখেন 8 ও 9 ধারায় কি সরকারের বিরুদ্ধে মামলা করা যায়? 8 ধারার মামলা যে কোনো ব্যক্তির বিরুদ্ধে করা যায়, কিন্তু 9 ধারার মামলা সরকার যদি আপনাকে উচ্ছেদ করে তাহলে 9 ধারা মামলা করা যাবে। ধরেন আপনারা জানেন গুলিস্তানে হকার উচ্ছেদ করছে, জানেন? কোন হকার যদি মনে করে, গুলিস্তানে হকার উচ্ছেদ করছে কারা, সরকার না? সরকার। কোন হকার যদি মনে করে যে এই জায়গার মালিক আমি,
তাহলে সরকারের বিরুদ্ধে সে 8 ও 42 ধারা মামলা করতে পারবে পারবে 8 ও 42 পারবে, যদি সে মালিকানা সত্ত্ব থাকে। কিন্তু হকার যদি বলে যে আমি তো দখলে ছিলাম কিন্তু আমার বেআইনি ভাবে বেদখল করছে, সরকারের বিরুদ্ধে কিন্তু 9 ধারা মামলা করা যাবে না, বুঝছেন? এটা মনে রাখবেন, 8 ধারার মামলা যে কারো বিরুদ্ধে করা যায়, কিন্তু 9 ধারার মামলা সরকারের বিরুদ্ধে করা যাবে না। কোথায় বলা আছে 9 ধারায়? এই দেখেন, কেউ যদি সরকার কর্তৃক সম্পত্তি হতে বেদখল হয় তবে 9 ধারার বিধান মতে সরকারের বিরুদ্ধে কোনো মোকদ্দমা দায়ের করা যাবে না। 9 ধারা বিধান করা হয়েছে এই ধারার অধীন সরকারের বিরুদ্ধে কোনো মোকদ্দমা দায়ের করা যাবে না। তবে দেখেন, তবে সরকারের বিরুদ্ধে 8 ধারার বিধান মতে সম্পত্তি পুনরুদ্ধারের মোকদ্দমা এবং 42 ধারার অধীন সত্য ঘোষণার মোকদ্দমা দায়েরে কোনো বাধা নেই। যেহেতু সরকার আইনগত পন্থা ছাড়া কোনো ব্যক্তিকে দখলচ্যুত করতে পারে না, তাই যদি কোনো ব্যক্তি মনে করে তাকে আইনগত পন্থা ব্যতীত দখলচ্যুত করা হয়েছে তাহলে দখল উদ্ধারের জন্য গোল দিবেন সংবিধানের 102 অনুচ্ছেদ অনুযায়ী সরকারের বিরুদ্ধে রিট করতে পারে। আন্ডারলাইন করেন, 102 অনুচ্ছেদ অনুসারে রিট করতে পারে। শুনেন, শুধু এক্ষেত্রে না, রিট হলো হাইকোর্টের একটা আদি এখতিয়ার। আপনার যখন আর কোনো প্রতিকার নাই, ঠিকে গেছেন, কোথাও কোনো প্রতিকার নাই, সেই ক্ষেত্রে আপনার একটা প্রতিকার আছে, রিট। সো যদি আপনি মালিক না কিন্তু সরকার আপনার বেদখল করছে, আপনি যদি মনে করেন সরকার বেদখল করছে ঠিক আছে, বাট সরকার এই জায়গায় আমার ঠিকঠাক মতো সময় দেয় নাই, তাহলে সেই ক্ষেত্রে তার বিরুদ্ধে আপনি মামলা করতে পারতেছেন না 9 ধারা, কিন্তু তার বিরুদ্ধে কি করতে পারবেন? রিট করতে পারবো। তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে সরকার যদি মানে বেদখল করে আপনাকে, আপনি মামলা করতে পারবেন না 9 ধারার, বাট কি করা যাবে? রিট করা যাবে। তো আজকে পর্যন্তই থাক, 8-9 আগামীকাল আসেন। আজকে আসলে আমিও এই কাজের কারণে আমিও মনোযোগ দিতে পারি নাই। আগামীকাল আসেন, আমরা ঠান্ডা মাথায় বিস্তারিত পড়ে শেষ করবো ইনশাল্লাহ। আর অনলাইনে যারা আছেন যদি কেউ ফর্ম পূরণ করতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করেন। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।